মিস্টার রিফাত, কবে যাচ্ছেন আপনারা? আমি আর সপ্তাহখানেক আছি। আপনারা কবে যাচ্ছেন? আমরাও 5 দিন আছি। আমি না কখনো ভাবতে পারিনি আপনার মতো একজন আমাকে সময় দিবে, একসাথে সময় কাটাবো, আর এমনি করেই এই সময়গুলো কেটে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি জানেন, আমি তো কক্সে বহুবার এসেছি, কিন্তু এবারের মতো কখনোই এত ভালো লাগেনি। এত অল্প সময়ে একজনের সাথে এতটা এতটা ঘনিষ্ঠ হয়ে যাব, এটা আমিও ভাবতে পারিনি। আসলে আমরা কর্পোরেট জবগুলো করি, আমাদের সময় কোথায়? কিন্তু এবার মনে হচ্ছে ট্রিপটা ভালোই ছিল। জানি না ঢাকায় গিয়ে আপনি দেখা করবেন কিনা বা আমার সাথে দেখা হবে কিনা, কিন্তু আমি একটু অসম্ভব মিস করি। বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, বলছে আমার কোনো প্রেম বা রিলেশন আছে কিনা কারোর সাথে। কিন্তু আমার তো কারোর সাথে প্রেম বা কোনো রিলেশন নেই। একটা সত্যি কথা বলবো, বলুন। এখানে আসার পর আপনার সাথে যখন দেখা হয়েছে না, প্রথম দেখা থেকেই না কেন যেন আপনার প্রতি অদ্ভুত মায়া জন্ম হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আপনার আপনার সাথে আমার বিয়ের কথা বলি? কি বলছেন? আপনি আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমার কথা আপনার বাসায় বলবেন? বলুন না, আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার বলুন, বলুন। এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, কিন্তু আপনার প্রতি আমার অদ্ভুত মায়া, ভালো লাগা কাজ করছে। দীপা, আমিও আমিও আপনাকে অসম্ভব ভালোবাসি। আমি জানি না এই অল্প সময়ে আপনাকে এভাবে কেন ভালোবেসে ফেললাম। ভালোবাসা কীভাবে হয় আমি জানি না, কিন্তু শুধু এতটুকু বলতে পারি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। সত্যি বলছেন রিফাত? হ্যাঁ, এই যে সাগর, এই সাগরকে সাক্ষী রেখে বলছি। আমি আপনার দায়িত্ব নিতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু কিন্তু আমি তো খুব ছোট্ট একটা জব করি, এতে আপনার চলবে? আপনি জানেন, নারী কোনো দিন টাকা পয়সা গয়না এগুলোতে আটকায় না। নারী আটকায় ভালোবাসায়, যত্নে। চলুন না, আমরা আমরা দুজনের যত দুঃখ কষ্ট, যত অতীত আছে, সবই সাগরে বিলিয়ে দিই আর নিজেদের আপন করে নিই এই সাগরে। চলুন। আপনি চাইলেই সব হবে। আপনাকে কিন্তু এই বেগুনি রঙের শাড়িতে দারুণ লাগছে। আমি অবশ্য একটা ভুল ধারণায় বসবাস করছিলাম। আমি ভাবতাম সাগর পাড়ে মানুষকে নীল শাড়ি অথবা সাদা শাড়িতে ভালো লাগে, অথচ দেখুন এই যে বেগুনি রঙের একটা শাড়ি পরেছেন, আপনাকে অসাধারণ লাগছে। একদিন আসেন না আমাদের অফিসে, কফির দাওয়াত রইল। ঢাকায় গেলে তো অবশ্যই আপনাদের অফিসে যান। ও স্যার, হ্যালো, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, হ্যাঁ, এই তো একটু আসলাম আর কি। আচ্ছা, যাই হোক। আপনি? হ্যাঁ, আচ্ছা, লেট মি ইন্ট্রোডিউস হিম। হি ইজ রিফাত। হি ইজ মাইন্ড ব্লোয়িং পারসন অ্যান্ড ক্রিয়েটিভ। Hello. রিফাত, উনি একটু বেশিই বলছেন। আসলে আপনারা যে ফ্লাইটে এসেছেন আমিও সেই ফ্লাইটে এসেছি, আপনাদের আমি দেখেওছি একসাথে। ওই সময় কথা বলা হয়ে ওঠেনি বা পরিচিত হয়নি, কিন্তু যখন দেখলাম আপনারা আমার হোটেলেই উঠেছেন, তখন আর কথা না বলে থাকতে পারলাম না। শি ইজ অলসো প্রিটি উমেন, খুব ওপেন মাইন্ডেড। তার সাথে আবার কথা বলতে বলতে মনে হচ্ছে যে আমরা অনেক পুরনো বন্ধুত্ব আমাদের। ও আচ্ছা, তুমি কি এখানে আসার পরে তোমার পরিচয় হয়েছে? আমি তো মনে করলাম আগে থেকে তোমার সাথে পরিচয়। না, আমরা এখানেই পরিচিত হয়েছি। হ্যাঁ স্যার, আমরা যে হোটেলে উঠলাম না, তার 3rd ফ্লোরেই উনি আছেন। জি। তো কথা বলে ভালোই লাগলো, মনে হলো আর কি তার সাথে একটু সময় কাটানো যায়, তাই আর কি। আর তাছাড়া ম্যাম বলছিলেন যে তার আজকে আর কোনো কাজ নেই, অফিসের কাজও শেষ হয়ে গেছে, আমারও সাইটের ভিজিটিং শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম একটু ঘুরে আসি, কারণ এমনিতে তো কাজের চাপে আর কোথাও যাওয়া হয় না। কক্সবাজার যেহেতু এসছি, কাজের ফাঁকে একটু ঘুরে বেড়াই। আসলে দেখো, সরি, আপনাকেও বলছি, আমি তো এখানে একটা কাজে এসেছি, আমার ওইভাবে ঘোরাঘুরি হয় না, তাই এখানে বসে একটু ভাবছিলাম এই বিশাল সমুদ্রটা দেখে। এই বিশাল সমুদ্রটার মতো আমার কোম্পানিটা বিশাল, এখানে অনেক মানুষ, এদের দেখভাল করতে করতেই আমি আসলে আড্ডা দেওয়া বা ঘুরতে যাওয়াটা আমার হয়ে ওঠে না। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন।
একটা কোম্পানির মালিকের আন্ডারে অনেক স্টাফ, তাদের সবার দায় দায়িত্ব একজন কোম্পানির মালিকেরই থাকে। আর একজন ওনারই তো তার কোম্পানির সবার সুখ দুঃখ দেখবেন। আমি অবশ্য ছোট্ট একটা জব করছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআরের দায়িত্বে আছি। ঠিক আছে। আচ্ছা, তুমি কথা বলো, বেশি দেরি করো না। অপরিচিত জায়গা বুঝোই তো, আপনারা একটু গল্প করবেন। ওকে। আচ্ছা, তিনি কি কিছু মনে করলেন? না না, কি মনে করবেন? আচ্ছা চলো আমরা সাগরটা দেখি। হ্যাঁ অবশ্যই। আমি জানি আমি বললে তুমি মন খারাপ করবে, কিন্তু তারপরে না বলে পারছি না। এই যে ছেলেটার সাথে তুমি মিশছো, ওটা আসলে তোমার সাথে যায় না। তুমি কেন বুঝো না? তুমি তো আরো এর চেয়ে বেশি ডিজার্ভ করো, কেন তুমি যে বেতনটা পাও ও তো তোমার চেয়ে কম টাকা বেতন পায়। তোমার এখানে চাকরি করলে আরো প্রমোশন হবে, বেতন বাড়বে। বুঝো না এসব? স্যার আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আপনি টাকার সাথে ভালোবাসা পরিমাপ করছেন? আমি রিফাতকে ভালোবাসি, এটাই আমার সিদ্ধান্ত। আর আমার সিদ্ধান্ত আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আহা, তুমি বুঝতে পারতেছো না, তোমার তো সামনের দিনগুলো আর উজ্জ্বল, তাই না? তুমি আমার এখানে থাকলে, আচ্ছা আমার চাকরি নিয়ে তোমারই কোনো সমস্যা নেই, আমার এখানে তুমি চাকরি করতে পারো। কিন্তু আমি বলছিলাম যে রিফাত ছেলেটা তোমার চেয়ে অনেক নেটি, ও যেই টাকা বেতন পায় তোমার চেয়ে অনেক কম। আমি এটাই বলতে চাচ্ছি। তাতে আপনার কি সমস্যা? ও যদি কম টাকা স্যালারি পায়, সমস্যা কি? আমার তো এটা নিয়ে কোনো অভিযোগ নেই। রিফাতকে আমার ভালো লাগছে, দেখে না। এতে যদি আপনার কোনো সমস্যা হয়, ওকে ফাইন, আপনি আমাকে বরখাস্ত করে দিতে পারেন, তবুও আমি রিফাতকে ভালোবাসবো। না রে বাবা, তোমাকে আমি বরখাস্ত করবো না। আমি তো বললাম চাকরি নিয়ে তোমার কোনো ইয়ে নেই, তুমি এখানে চাকরি করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট এইটুকুই তোমাকে বুঝাইতে চাচ্ছিলাম যে তুমি বোঝো তুমি কে আর রিফাত কে। প্লিজ স্যার, আপনি আর এই বিষয়ে আমাকে কথা বলুন না। আমি যথেষ্ট বড়, আমি যথেষ্ট অ্যাডাল্ট, আমারটা আপনাকে বুঝতে দিন। আমার ভালো মন্দ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। ওকে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। ওকে স্যার, আমার এখন ভালো লাগছে না, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে, আগাও, আমি আসছি। তোমাদের সাথে দুপুরের খাবারটা খেয়ে খুবই ভালো লাগলো। তুমি তো প্রায় বলো তোমার বাসায় আসার জন্য, কিন্তু জানোই তো কাজের ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। তাই আজকে তোমার জন্মদিনেই তোমার বাসায় চলে আসলাম আর তোমাদের সাথে একসাথে খেলাম, খুবই ভালো লাগলো। আচ্ছা যাই, ভালো কথা। এই আমি তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। এটা অবশ্য একটা ডায়মন্ডের, রুবি সহ ডায়মন্ডের একটা রিং। এই রিংটা আমি তোমাকে গিফট করব। এটা আসলে আমার কাছে খুবই ছোট্ট, তোমাদের কাছে মনে হতে পারে এটা অনেক দামি, কিন্তু বুঝতেই পারছো আমার যেহেতু বিজনেস আছে আর এগুলো আমার কাছে কিছুই না। তুমি আমার অফিসের একজন স্টাফ, আমার খুব পছন্দের, তাই তোমাকে আমি আংটিটা গিফট করলাম তোমার বার্থডে উপলক্ষে। আসলে এটা নিয়ে তোমরা অত চিন্তা করো না, তোমাদের যে ইনকাম তোমার এবং ওর, তাতে তো তোমাদের পক্ষে সম্ভব না এরকম একটা আংটি কেনা। তাই আমি তোমাকে এই আংটিটা গিফট করলাম। না রাখো। আপনি আমাদের বাসায় আসছেন, এতে আমরা অনেক খুশি হয়েছি। আপনার আন্টি কি দরকার ছিল? রাখো, এটা আমার তরফ থেকে তোমাকে জন্মদিনের গিফট। না না, কি ব্যাপার বলো, নিতে বলো। না না না, ধরো ধরো ধরো। তো ঠিক আছে, আজকে আর বেশিক্ষণ থাকবো না, ভালো থেকো। আর কোনো বিপদ আপদে যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো রকমের বিপদ আপদে আমার কাছে আসতে পারো। তোমরা আমার কাছের মানুষ, অতএব কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। ঠিক আছে, ভালো থাকবে, আমি আসি। ভালো থেকো।
দেখি আংটিটা। বাহ, খুব সুন্দর একটা আংটি। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? তোমার বস তোমাকে পছন্দ করে আংটিটা এনে দিয়েছে, অনেক দাম হবে। এতটাই দাম বেশি এটার যে আমি কাউন্ট করতে পারছি না কত হতে পারে। আফসোস, মাঝে মাঝে তোমার জন্য খুব আফসোস হয়। তুমি আমার মতো একটা অকর্মণ্য হাজবেন্ডের ঘর করছো, যে কিনা তোমাকে এরকম দামি আংটি গিফট করতে পারে না। তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তুমি আমাকে বলো তো, একটা অফিসের বস তার একজন ক্ষুদ্র কলিগকে কখন এত দামি একটা আংটি গিফট করে? কখন তাকে বেতন বেশি দেয়? কখন তার জন্য ওয়েট করে, একসাথে লাঞ্চ করবে, তাকে গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ড্রপ করে যায়, যখন তখন তোমার খোঁজ খবর নেয়, লাঞ্চে তোমাকে একসাথে খাওয়ায়। আচ্ছা, এই ব্যাপারগুলো স্যাররা কখন স্টাফদের প্রতি করে বলো তো? যখন স্টাফদের প্রতি তাদের আলাদা দুর্বলতা থাকে। বুঝতে পেরেছো এবার? ঠিক আছে, তুমি বেশি বেতনের একটা চাকরি নাও, তাহলে তো আমার বাইরে কাজ করতে হয় না। পাবো না তো। আমার যত কোয়ালিফিকেশন থাক না কেন, আমার যত মেধা যোগ্যতাই থাক না কেন, আমি চাকরি পাবো না। বা চাকরি পেলেও এখন যেমন বেতন পাচ্ছি না, এই বেতনই আমার জন্য প্রযোজ্য, কারণ আমি পুরুষ মানুষ আর তুই একটা সুন্দরী মেয়ে। সুন্দরী মেয়েদের চাকরি এবং বেতন খুব তাড়াতাড়ি উঠে যায়। সুন্দরী মেয়েরা খুব তাড়াতাড়ি চাকরি পায় এবং বেতনটাও খুব তাড়াতাড়ি বাড়ে। এর কারণ হচ্ছে কি জানিস? ওই যে বস, এই বসগুলো না তাদের অফিসে সুন্দরী সুন্দরী পিএস কেন রাখে জানিস? শুধুমাত্র এই হীরের আংটিগুলো দেওয়ার জন্য। আর তোদের মতো লোভী মহিলা। চুপ করো রিফাত, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মুখে যা আসতেছে তাই বলছো আমাকে। একদম কোনো কথা বলবি না। আমি যা বলছি সত্যি বলছি। তোর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা তিলে তিলে তুই শেষ করে দিয়েছিস। তোর বস আর তোকে নিয়ে আমার আগেই সন্দেহ ছিল, কিন্তু আমি সেটা কোনোদিন প্রশ্রয় দিইনি মনের মধ্যে। কিন্তু আজকে এই আংটিটা দেখে মনে হচ্ছে আমি যা ধারণা করেছি পুরোটাই ঠিক। না হয় একজন বস তার কর্মচারীকে এত দামি আংটি গিফট করতে পারে না। বুঝতে পেরেছিস? আবার তুই আমাকে শেখাচ্ছিস আমি নিকৃষ্ট, আমি বাজে মানুষ। তুই একটা নিকৃষ্ট মেয়ে, তোর মতো একটা বাজে মেয়ে এই দেশে কখনো হয় না। এই নে, তোর বসের দেয়া আংটি গিফট করেছিল না, তোর গিফট তোর কাছে রাখ। তোর বার্থডে উপলক্ষে আমারও তো একটা গিফট দেওয়া সাজে সাজে না? এমন একটা গিফট দিব সারা জীবন মনে রাখবি। রিফাত, শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে। কি করি নাই তোমার জন্য, তোমার পরিবারের জন্য? হ্যাঁ, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো? আরে আমি বেশি বেতনে জব করি দেখেই তো তোমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারছি, আর তুমি তো তা পারছো না। তুমি আমাকে যা খুশি তাই বলতেছো, আর তাছাড়া তুমি সবসময় আমাকে ইনিয়ে বিনিয়ে অপমান করো। এভাবে তো থাকা যায় না। হ্যাঁ, যে সম্পর্কের মাঝে সম্মান বিশ্বাস নেই, সেই সম্পর্ক আমি আর থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব, আর সময় মতো আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তোদের মতো মেয়েরা তো পারে শুধু একটা কথাই বলতে, বাবার বাড়ি চলে যাবি। পারলে আমি যে যুক্তিগুলো তোকে দিয়েছিলাম তার উত্তরটা দিয়ে যেতি, মনটা শান্ত হতো। আমায় ডেকেছো কেন বলো? তোমাকে অনেক দেখতে মন চাচ্ছিল তাই। আমি একটা মানুষ, আমাকে আবার কারো দেখতে ইচ্ছে করে। এই দেখতে ইচ্ছে করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি সেই কারণটাই জানতে চাচ্ছি। রিফাত, আমাদের তো ডিভোর্স হয়নি, আমাদের শুধু ভুল বোঝাবুঝি হয়েছে, মন মালিন্য হয়েছে। তাছাড়া এই ভুল বোঝাবুঝি তো বাইরের মানুষ এসে সমাধান করে দিয়ে যাবে না, আমাদের সমাধান তো আমাদেরই করতে হবে। আমি তো সলভ করার চেষ্টাই করছি। কোথায় সমাধান করার চেষ্টা করছো?
দিনের পর দিন এত লং টাইম যদি কোনো স্বামী স্ত্রীর দূরত্ব বজায় রাখে তাহলে কি সেটা সমাধান হয়? তাতে তো সম্পর্কের তিক্ততা বেড়ে যায়। রিফাত, আমি তোমাকে এখনও ভালোবাসি, তাছাড়া তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমার পথ চেয়ে এখনও বসে আছি। আমরা কি এক হয়ে যেতে পারি না? পথ চেয়ে থাকা ভালোবাসার লক্ষণ নয়। ভালোবাসার লক্ষণ হচ্ছে ভালোবাসাটাকে বোঝানো। তুমি শেষ কবে তোমার ভালোবাসাটা আমাকে বুঝিয়েছো সেটা আমি জানি না। আমি শুধু এতটুকু জানি, তোমার আমার ভালোবাসার মাঝে এখন অন্য কেউ আছে। হয়তো আমার চেয়ে অর্থে বিত্তে সে অনেক ধনী। স্বাভাবিক, একটা মেয়ে বা একটা মানুষ সবসময় বেটার অপশন খুঁজবে। তুমি বেটার অপশনটা চাও কি চাও না, বা তুমি কি চাইছো সেটা আমার বুঝতে হলেও না অনেকটা সময়ের প্রয়োজন। এখনও আমাদের ডিভোর্স হয়ে যায়নি, তাই তো বলছি নতুন করে আবার শুরু করার আগে ভেবে দেখা উচিত, সময় নেওয়া উচিত। তুমি সময় নাও, আমিও সময় নিচ্ছি। এরপর যদি দেখি আমার ধারণাটা ঠিক, তাহলে হয়তো ডিভোর্সটা হয়েই যাবে। রিফাত, তুমি ভুল বুঝছো আমাকে। আমার জীবনে কেউ আসেনি। আগেও তুমি ছিলে, এখনও তুমি আছো। আর অপশনের কথা বলছো, সেটাও নেই, শুধু তুমি। তোমার ব্যাপারটা হয়েছে কি, ওই যে আমার সাথে সম্পর্কে থাকতে থাকতে, বৈবাহিক সম্পর্কে থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়েছিলাম। এই জন্য আমি নেই মনে করলে তোমার ভিতরে একটা যে শূন্যতা আসে, সেই শূন্যতাটা ভালোবাসার শূন্যতা নয়, সেটা অভ্যেসবশত শূন্যতা। আর এখন যেটা তুমি করছো বা যাকে চাইছো, আমি জানি না আমার ধারণা ভুল কিনা। যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা তুমি ইন্টেনশনালি চাইছো। এই জন্যই বলছি, একটু ভেবে দেখো, একটু সময় নাও। আর কত সময় নিবা? আমাদের মধ্যে যদি ডিভোর্স হতো তখন তুমি আলাদা থাকতা, আমি আলাদা থাকতাম। তুমি হয়তো নতুন জীবন শুরু করতে কাউকে বিয়ে করে। দেখো, আমরা তো আর আলাদা হতে চাচ্ছি না। প্লিজ আবার এক হয়ে যাই না আমরা? একসাথে থেকে নিজেদের মধ্যে তিক্ততাটা আর বাড়াতে চাচ্ছি না। এমনিতেই আমি তোমাকে অনেক বাজে কথা বলে ফেলেছি। বাজে কথা বলাটা আমার স্বভাবে ছিল না, হঠাৎ বলে ফেলেছি। দ্যাটস ওয়াই আই এম সরি, আই এম রিয়েলি সরি, বাট আই কান্ট। আমি এখন পারছি না তোমার সাথে একসাথে থাকতে। আমাকে আমাকে আর কিছুদিন আমার মতো থাকতে দাও প্লিজ। ঠিক আছে, সময় নিতে চাচ্ছ, সময় নাও, কিন্তু আমি সম্পর্কটাকে শেষ করতে চাই না। সেটা সময় বলে দিবে। আসো আমরা একসাথে লাঞ্চ করি। আমি লাঞ্চ করেছি, তুমি অফিসে গিয়ে লাঞ্চ করে নাও, তোমার অফিসেরও লেট হচ্ছে। তাছাড়া আমার মনে হয় সেখানে তোমার জন্য কেউ ওয়েট করছে। এসব কি বলছো তুমি? আজও তোমার অপেক্ষায় আমি পথ চেয়ে আছি। যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আলী, তোমার ভাইয়ের এখন কি অবস্থা? হ্যাঁ, এখন একটু ভালো। তুমি আমাকে আরো আগে কল দিয়ে জানাবে না? আলে কে এলো? ভাইয়া, এই যে ভাবি আসছে। কে? কেন? কে এসেছে? কে? আসলে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কে? আমি দীপা। তুমি কেন এলে? আমি ভালো আছি, তুমি যাও। আলী কল দিল, বললো তোমার নাকি শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, আর তোমার জ্বর আর আমি আসবো না। এটা কেমন কথা বললে?
জ্বর চলে গেছে, এখন জ্বর নেই, তুমি তোমার কাজে যাও তো। আলি, তুই কেন কল দিলি? আমি কি তোকে বলেছিলাম ওকে কল দেওয়ার জন্য? হাত বাড়িয়ে কেন এসব করতে যাস বলতো? কি খেয়েছে আলি? ওষুধ তো খাওয়ালাম, তাও তো কমছে না। ডক্টর দেখিয়েছিলে? ডক্টর আসেনি এখনো, ওষুধ খায় আর কিছু খায় না। তুমি অহেতুক উদ্বিগ্ন হচ্ছ, তুমি যাও তো, তুমি তোমার কাজে যাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও প্লিজ। আলি, তুই কেন ওকে কল দিতে গেলি? মাথায় হাত দিও না, যন্ত্রণা করছে। এখনো অভিমান করে আছো আমার উপর? জ্বরটা এখন কমেছে, তুমি সাবধানে থেকো। রাত অনেক হয়েছে তো, আমার এখন যেতে হবে, কাল আবার অফিস আছে। রাত যেহেতু অনেক হয়েছে, যাওয়ার কি দরকার? থেকেই যাও। আমি আলীকে বলছি পাশের ঘরটা গুছিয়ে দেবে, আমার সাথে থাকতে হবে না। আচ্ছা, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, তাহলে কেন আমি পাশের রুমে থাকবো? আমাকে কেন বারবার আলাদা করে দেখছো? জানি তো তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই, আমাকে তোমার প্রয়োজন, সেটা কি মুখ ফুটে একবারও বলেছো? বলবা কিভাবে? ভালোবাসলে তো বলবা। যখন বলতে পারবে তখনই থাকবো। বাই। আলী, দীপাকে একটা রিক্সা করে দিস তো। তুমি রিজাইন দিয়ে দিচ্ছ? জি স্যার। তুমি আমার এখানে চাকরি করো অনেক দিন যাবত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে যারা আছে এমপ্লয়ি, তাদের চেয়ে আমি তোমাকে একটু আলাদাভাবেই দেখি। কিন্তু তুমি হুট করে রিজাইন দিয়ে দিচ্ছ, এটা আসলে কেন? স্যার, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জবটা ছেড়ে দেব। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা না বললে না। দেখো, তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে ওইরকম একটা ছেলেকে তুমি বিয়ে করো না। হ্যাঁ, কেন ওই ছেলেটা তোমার স্ট্যাটাসে যায় না। তুমি যেই টাকা বেতন পাও তার চেয়ে অনেক কম টাকা ও ইনকাম করে, তাই না? তো আজকে দেখো, তোমার এমন দিন চলে আসলো যে তোমার চাকরিটাই ছেড়ে দিতে হচ্ছে। এটা আসলে আমার জন্য খুব কষ্টের, কারণ আমি চাই না তুমি কষ্টে থাকো, আমি চাই তুমি ভালো থাকো। স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি বুঝি না, আমি যেদিন থেকে আপনার কোম্পানিতে জব শুরু করেছি, আপনি সেদিন থেকেই আমি কার সাথে রিলেশন করছি, কার সাথে ওঠা বসা করছি, সকল বিষয় আপনি এত ইন্টারাপ্ট করছেন কেন? হ্যাঁ, আপনি যখন খুশি তখন আমাকে কল দিয়ে বসেন। আমার কি ব্যক্তিগত লাইফ নেই? আমার কি মা বাবা ভাই বোন নাই? আমার কি ফ্যামিলি নাই? আমার কি সংসার নেই? আর সেদিন কি করলেন? আমার বার্থডেতে সবার সামনে আমাকে ডায়মন্ডের রিং উপহার দিলেন। আমি কি বুঝি না আপনি কেন করেছেন? আমার হাজবেন্ডকে সকলের কাছে ছোট করার জন্য। আমি জানি তো আপনার টাকার দাম্ভিকতা অনেক, আপনার অহংকার বেশি। আচ্ছা, যাই হোক, তুমি যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছো চাকরিটা করবে না, তো এখানে আমার আর কিছু বলার নেই। কিন্তু তারপর আমি একটা কথা বলবো, যেহেতু তোমাকে আমি অনেক পছন্দ করি, তুমি চাইলে আমার অফিসে যে কোনো সময় জয়েন করতে পারো। আমার অফিসের দরজা তোমার জন্য সব সময় খোলা। তোমার যখন প্রয়োজন পড়বে তুমি চলে আসবে। ওকে? স্যার, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। থ্যাংক ইউ। ওকে।
তুমি জানো না আমি আর সমুদ্রকে চাই না, আমি আর কোনোদিন সমুদ্র দেখতে চাই না। আমার জীবনে সমুদ্র মুছে গিয়েছে। এই সমুদ্রের পাড়ে তোমার আমার দেখা হয়েছিল, আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম, আমরা বিয়ে করেছিলাম। কিন্তু তুমি তুমি তোমার ইগো, তুমি তোমার তুমি তোমার আত্ম অহংকার নিয়ে আমার কাছ থেকে দূরে সরে গেলে। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে, তুমি আমাকে ডিভোর্স দিতে চাইলে, আমিও মেনে নিয়েছিলাম। আমি জোর করে ভালোবাসাটাকে ধরে রাখতে চাইনি, কারণ জোর করে ভালোবাসা ধরে রাখা যায় না। তোমার কথাই মেনে নিয়েছিলাম, তোমাকে তোমাকে যাবার পথ করে দিয়েছিলাম, কারণ তোমার খুশিটাই আমার কাছে খুশি ছিল, তোমার আনন্দেই আমি আনন্দিত হতাম। তাহলে কেন এখানে আমাকে নিয়ে এলে, কেন? রিফাত, আমি তো তোমার সাথে থাকলেই খুশি হই। এছাড়া পৃথিবীর কোনো সুখ আমাকে খুশি করতে পারে না। প্লিজ রিফাত, এই সমুদ্রকে সাক্ষী রেখে আমরা আবার এক হয়ে যাই না? দেখো, তোমাকে কেন সমুদ্রতে এনেছি জানো? জানি আমাদের ভালোবাসাটা আবার ফিরে আসে আমাদের মাঝে, আমাদের সম্পর্কটাকে আবার বাঁচিয়ে রাখার জন্যই আবার এসেছি। এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে একদিন গ্রহণ করেছিলাম। এই সমুদ্রের পানি স্পর্শ করে আমরা আমরা দুজন দুজনারে হারিয়ে গিয়েছিলাম। তবে কি জানো, সমুদ্রের না একটা জানালা থাকে। সমুদ্র যখন চায় সেই জানালাটা খুলে দেয়, উজাড় করা ভালোবাসা সেই জানলা দিয়ে বেরিয়ে আসে, আমাদের মতো কপতিকে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে। কিন্তু যখন সমুদ্রের জানালাটা বন্ধ হয়ে যায়, সেই ভালোবাসা আর থাকে না। আমার সমুদ্রের জানালাটা বন্ধ হয়ে গেছে দীপা। আমি আর ভালোবাসতে জানি না, আমি ভালোবাসতে ভুলে গেছি। আমি যেভাবে আছি, যেমন আছি, আমি আমি আমার মতোই থাকতে চাই। আমি আমার এই জীবনে আর কাউকে জড়াতে চাই না। বন্ধ হয়ে যাওয়া সমুদ্রের জানালা আর কোনোদিন খুলবে না। আমার কি হবে? আমার ভালোবাসা কি হেরে গেল? কখনো কখনো অপ্রাপ্তিতেই সুখ। তুমি ড্রেস চেঞ্জ না করেই এভাবে শুয়ে আছো? সমুদ্র দেখছি। এই সমুদ্র তোমার এত প্রিয়? হ্যাঁ, মানছি সমুদ্র সবার প্রিয়, কিন্তু তাই বলে এত ভালোবাসো সমুদ্রকে? সমুদ্রকে আমি অনেক ভালোবাসি। দেখো না, কি অপূর্ব প্রকৃতির সৌন্দর্য। সমুদ্র সবসময় সুন্দর। সমুদ্রের রূপ এক এক পরাবাস্তবের মতো মনে হয়, কিন্তু তাই বলে তুমি এভাবেই শুয়ে থাকবে? যাও, পোশাকটা বদলাও। আচ্ছা, আমি যা দেখছি তুমি কি তা দেখছো? দেখো, সমুদ্রকে দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম। তুমি হয়তো একভাবে দেখছো, আমি আরেকভাবে দেখছি। তোমার দেখার অর্থগুলো একরকম হতে পারে, আমার অর্থগুলো অন্যরকম হতে পারে। আচ্ছা, তুমি কি দেখছো বলো তো? আমি দেখছি সমুদ্রের প্রতিটা ঢেউ সুখের কথা, দুঃখের কথা বলছে। আর আমি ভাবছি, এই যে সমুদ্রের দিগন্তহীন বিস্তৃতি, এরকম যদি মানুষের জীবন হতো, যার কোনো শেষ নেই, স্পর্শ নেই, আমার না
আমার খুব ইচ্ছে করে আমি বহু বছর বাঁচবো সমুদ্রের ওই দেখো বার্তুলাকার একদম দিগন্ত বিস্তৃত যে রেখাটা, ওই রেখাটা না তুমি যত কাছে যাবে আরও দূরে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওখানে, কিন্তু মনে হবে আরও দূরে। তুমি যতই কাছে যেতে থাকবে ততই দূরে। জীবনটা যদি এমন হতো যে আমি অনেক বাঁচতে চাইছি, আমি বেঁচেই যাচ্ছি, কিন্তু একসময় তো মরতেই হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, হঠাৎ তুমি আমাকে কক্সবাজার নিয়ে এলে? কক্সবাজারে কেন নিয়ে এসেছে জানো? আমাকে আরও বুঝো, দেখো, আমার সম্পর্কে জানো। দেখি না আমাদের সম্পর্কটা আবার এক হয় কিনা। এটা একটা গুড ইনিশিয়েটিভ। আমাদের এই সম্পর্কটা একেবারে ভেঙেই যাচ্ছিল। কতদিন আমাদের দেখা হতো না, কতদিন কথা হতো না বলো তো। আমি যে তোমার সাথে কক্সবাজারে একসাথে এক বেডে এইভাবে থাকবো, সেটা আমার কল্পনাতীত ছিল। আচ্ছা রিফাত, আমরা কি আবার আগের মতো এক হতে পারি না? দীপা, চাইলেই না অনেক কিছু হয় না। তোমার আর আমার মধ্যে এখন অনেক দূরত্ব। তুমি জব করছো, আমি অসুস্থ থাকি প্রায়ই। এই যে ছুটি নিয়ে বাসায় বসে আছি অসুস্থতার কারণে, আর তুমি আমাকে এখানে নিয়ে এলে। তোমার ছুটি, তার জন্যই তো আমি ছুটি নিলাম, যেন সম্পর্কটাকে আবার একসাথে জোড়া লাগানো যায়। আচ্ছা, আমরা আবার এক হতে পারি না? দীপা, সম্পর্কটা সম্পর্কের মতোই হয়েছিল, ভালোবেসেই হয়েছিল। আজকে যখন ভাঙতে বসেছে, সমুদ্র নাকি দুঃখ কষ্ট সব ফিরিয়ে দেয়। তুমি সমুদ্রে কিছু নিক্ষেপ করো, সমুদ্র ঢেউয়ের সাথে সাথে সেই জিনিসটাকে নিজের কাছেই ফিরিয়ে দেয়। আমরা সমুদ্রে যদি আমাদের কষ্টগুলো নিক্ষেপ করি, সমুদ্র সেই কষ্টগুলো আবার আমাদের ফিরিয়ে না দেয়। আমি আর কষ্ট পেতে চাই না। তুমি যাও, বদলে আসো, যাও। আমি এই সমুদ্রকে সাক্ষী রেখে তোমাকে আবার পেতে চাই আমার জীবনে। দীপা, ওই ছোট্ট একটা নৌকা দেখছো সাগরের একদম শেষ সীমানায়? মাঝে মাঝে ইচ্ছে করে আমরা দুজনে ওই নৌকোতে করে নিরুদ্দেশে হারিয়ে যাব। অনেক ইচ্ছে করে, কিন্তু হয় না, ঘটনাগুলো হয় না। জীবন জীবনের নিয়মে চলবে। আমরা চাইলেই জীবনটাকে বদলাতে পারবো না। চাইলেই পারি, কেন হয় না? আচ্ছা যাক রিফাত, আমাকে একটা গান শোনাও। হ্যাঁ, তোমার একটা প্রিয় গান আছে, আমি তোমাকে সেই গানটা শোনাচ্ছি। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি। দরজা খোলা আছে, এসো। ভাইয়া খাবার রেডি, এসে খেয়ে নিন। তুমি যাও, আমরা পরে আসছি। আচ্ছা ঠিক আছে। রিফাত, আমি কিন্তু ছুটি নিয়ে আসিনি, আমি চাকরিটা ছেড়েই এসেছি। চাকরি ছেড়ে এসছো? এই সময় তুমি চাকরি ছেড়ে এসছো কেন? বসের সাথে কোনো ঝামেলা হয়েছে? না, বসের সাথে কোনো ঝামেলা হয়নি, কিন্তু কিন্তু কি, এমন সময় একটা চাকরি হারানো অনেক বড় একটা ব্যাপার। তুমি সিঙ্গেল একটা মানুষ, তোমার নিজেরও তো খরচ আছে। আর চাকরি ছেড়ে তুমি আমার কাছে এসেছো, ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারিনি। তুমি অল্প টাকা স্যালারি পাও আর আমি বেশি টাকা স্যালারি পাই, তো শুরু থেকে তোমার ভিতরে একটা হীনমন্যতা কাজ করতো। তা আমি চাই না তোমার মধ্যে এই ব্যাপারগুলো আসুক, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তুমি আমাকে অনেক ভালোবাসো দীপা, আমি জানি। আমাদের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা ইগো সমস্যা ছিল, ভালোবাসার কোনো কমতি ছিল না। মানছি ভুলটা আমার, কিন্তু একটা পুরুষ মানুষের কাছে আত্মসম্মান যখন অনেক বড় হয়ে দাঁড়ায়, তখন সে দিক বিদিক শূন্য হয়ে যায়। তখন তার কাছে যেটা ভালো মনে হয়
সেটাই সে করে। আমার স্যালারি কম, তোমার স্যালারি বেশি, তোমার বসের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সেটাকে হয়তো আমি ভুল বুঝেছি, কিন্তু দিন শেষে কি জানো, দিন শেষে আমার পুরুষ মানুষরা আমাদের অহংকার, আমাদের আত্মসম্মানটাকে অনেক বড় করে দেখি। তুমি ভালোবেসে হয়তো আমার কাছে এসেছো, কিন্তু আমি ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। তুমি একটা মেয়ে মানুষ, আমার স্ত্রী, তুমি আমার চেয়ে বেশি বেতন পাবে, আমার দ্বিগুণ বেতন পাবে, এই ব্যাপারটা না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কি অক্ষম? আমার কি যোগ্যতা নেই? আমার রেজাল্ট তো তোমার চেয়েও ভালো, কিন্তু আমার বেতন কম, তোমার বেতন বেশি, এই ব্যাপারটা আমি নিতে পারছিলাম না। আমার পক্ষে না সম্ভব হয়নি। তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন আমাকে অনেক ছোট করেছে, অনেক অপমান করেছে। তোমাদের বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজনরা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতো তোমার মতো মেয়ে নাকি আরো অনেক ভালো স্বামী ডিজার্ভ করে, আমি তোমার যোগ্য নই। এত কিছু শোনার পরে আমি কেন, অন্য পুরুষ হলেও সম্পর্কটা টিকিয়ে রাখতো না। তুমি 50,000 টাকা স্যালারিতে চাকরি করো, আমি একটা 20-30,000 টাকা স্যালারির মধ্যে চাকরি খুঁজে নেব, এটা নিয়ে কেন এত ভাবছো? তুমি ভেবো না। তুমি ভুল করছো দীপা, তুমি ভুল করছো। আসার আগে একটিবার আমার সাথে আলোচনা করেছিলে? করনি। তুমি কি ভেবেছো তোমার অবর্তমানে আমি তোমার কথা চিন্তা করে, তোমার ভালোবাসার কথা চিন্তা করে আমি একা থেকে যাব? না, আমার স্যালারি কম হতে পারে, কিন্তু আমার জীবনে ভালোবাসার অভাব হয়নি। আমার অফিসে একজন কলিগ আছে, তার নাম ডায়না, তার সাথে আমার সম্পর্ক চলছে। খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি। আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার চেয়ে কম বেতন পায়। তুমি আমাকে এখানে নিয়ে এসছো, আমিও এসেছি, আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করলাম, এর বেশি কিছু নয়। ডাইনিং এসো। ভাবি, ভাইয়া অপেক্ষা করছি খাবারের জন্য। খাবার খাবেন না? জি ভাবি। আলী, আমি যতদিন ধরে বাবার বাড়িতে আছি, আমার অবর্তমানে অনুপস্থিতিতে তোর ভাই কি বাসে কোনো মেয়ে নিয়ে আসতো? কীভাবে যে বলবো ভাবি, হ্যাঁ ভাইয়া একটা মেয়ে নিয়ে আসতো। তাহলে তুই আমাকে কখনো ফোন দিয়ে বলিসনি কেন? ভাইয়া বারণ করেছে আপনাকে না বলার জন্য। আলী, তুই কি একটা কাজ করতে পারবি? কি কাজ ভাবি? সকালে আমাকে সমুদ্রে নিয়ে যাবি, সমুদ্রের পানিতে আমাকে চুবিয়ে ধরবি যতক্ষণ পর্যন্ত আমার দম না বের হচ্ছে। এসব কি বলছেন ভাবি? আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। মনে হচ্ছে কেউ সমুদ্রে আমাকে চেপে ধরে আছে। শান্ত হন ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট হচ্ছে। ভাইয়া, আমাকে দিয়ে এইসব মিথ্যা কথা কেন বলাচ্ছেন ভাবির কাছে? তুই আমার চাকর, আমি তোকে টাকা দিয়ে কাজে রেখেছি, তাই আমি যা বলবো তুই তাই করবি, তাই বলবি। একবার কেন, 100 বার যদি তোকে মিথ্যে কথা বলতে বলি তুই তাই বলবি, বুঝতে পেরেছিস? না ভাইয়া, আমি আপনার কাজ করি বলে এত বড় বড় এইসব মিথ্যা কথা বলতে পারবো না। হাউ ডিয়ার ইউ, ছোট লোক স্ক্রাউন্ডেল, মুখে মুখে কথা বলছিস, বেয়াদব কথাকার।
ভাবি, আপনাকে আমি যেসব কথা বলেছি এসব সব কথা মিথ্যে। ভাইয়া আমাকে এইসব মিথ্যে কথা বলেছে। ভাইয়ার কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই, ঘরে কোনো মেয়ে আসতো না। আচ্ছা, তুমি মিথ্যে কথা কেন বললা? আমি মিথ্যে কথা বলেছি, কারণ তোকে আমার অসহ্য লাগে। তোর মতো মেয়ের চেহারা দেখতে আমার ঘেন্না লাগে, ঘেন্না। আসছে প্রেম দেখাতে। এই প্রেমের মানে কি বুঝিস? তুই তো রিলেশন করেছিলি তোর বসের সাথে, মামুন সাহেবের সাথে, দাবি দাবি গিফট নিচ্ছিস, বেশি বেশি বেতন পাচ্ছিস। আমি বুঝি না? আমি সব কিছু বুঝি। আর তোর মতো এই মেয়ের চেহারা যাতে আমার বারবার দেখতে না হয় না, তাই ওকে আমি এসব বলতে বলেছিলাম, বুঝেছিস? তুমি সত্যি করে বলো তো, তুমি কেন তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চাচ্ছো? তুই আমার জীবনটা হেল করে দিয়েছিস। আমি নিঃশেষ হয়ে গেছি ভেতর থেকে, আমার পুরো দেহটা শেষ হয়ে গেছে। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস না, জলজ্জান্ত একটা মমি দাঁড়িয়ে আছে, এর ভিতরে কোনো প্রাণ নেই। এই, তুই অস্বীকার করতে পারবি বিয়ের আগে তুই তোর বসের সাথে কক্সবাজার যাসনি, নানান জায়গায় ঘুরে বেড়াসনি? আমি নিজের চোখে দেখেছি, তারপর অস্বীকার করতে পারবি? পারবি না। আবার এখানে দাঁড়িয়ে আছিস সঙ্গের মতো। আমি মিথ্যে বলেছি, 100 বার বলেছি, আরও বলবো। কি করবি কর। রিফাত, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত সম্মান করি, আর তুমি আমার সম্পর্কে এরকম নিকৃষ্ট বাজে কথা বলতে পারলে? পারলাম। আমি নিকৃষ্ট কথা বললাম, বাজে কথা বললাম, কারণ আমি খুব ছোট মনের মানুষ। বুঝতে পেরেছিস? ভাবি, দেখেন তো কে যেন বারবার কল দিচ্ছে, আর ভাইয়াও ফোনটা রেখেই চলে গেছে বাইরে। হ্যালো, সালাম আলাইকুম। রিফাত ভাই, কেমন আছেন আপনি? আপনি ফোন ধরছেন না কেন? আপনাকে কয়েকদিন যাবত ফোন দিচ্ছি, ফোন ধরছেন না। আপনার তিনটা কেমন জমে গেছে, আশ্চর্য। আপনার এটা দিতে হবে না ভাইয়া? ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার কেমোদয়টা খুব ইম্পর্টেন্ট। আহা, আপনি কথা বলছেন না কেন? আপনার তো ব্লাড চেঞ্জ করতে হবে ভাই। আপনার লিউকোমিয়া, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি ব্লাড চেঞ্জ না করলে বাঁচবেন না তো। আমি রিফাতের স্ত্রী বলছি। মিসেস রিফাত? ও, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আসলে আমি তো জানতাম যে আপনারা একসাথে নাই। আর ফোনটা যখন আপনি ধরলেন, আসলে কি আর বলার। প্লিজ ভাবি, আপনি কাইন্ডলি ভাইয়াকে নিয়ে আজকে আমার চেম্বারে আসবেন। ওনার কিছু ব্লাড স্যাম্পল নিতে হবে। ভাইয়ার অবস্থা তো খুব একটা ভালো না, কখন যে কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাবি, রাখুন। হ্যাঁ, প্লিজ ওনাকে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।